এখন শুরু করব মহারাষ্ট্র মুম্বাইয়ের একটা ক্রাইমের সত্য ঘটনা। আজকের এই সত্য ঘটনা যাকে নিয়ে, তিনি একজন ভাস্কর্য শিল্পী। তার ফটোগ্রাফি দেশ বিদেশে প্রসিদ্ধ। তার জন্ম হয়েছিল 18ই মে 1972 সালে। মৃত্যুটা হয়েছিল 11ই ডিসেম্বর 2015-তে, মাত্র 42+ বয়সে। নর্মাল কোনো মৃত্যু তার হয়নি। তাকে জোর করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কেন, কিভাবে তার জীবনে এই ঘটনা ঘটেছিল, কি ছিল তার জীবন? তার জীবন যদি পুরোপুরি বলতে যাওয়া যায় তাহলে হয়তো বছরের পর বছর সময় লেগে যাবে, কিন্তু সেভাবে নয়। আজকের এই সত্য ঘটনা যাকে নিয়ে, সে হচ্ছে হেমা উপাধ্যায়। হেমা উপাধ্যায়, আগেই বলেছি, একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব, একজন চিন্তাশীল মানুষ। বিভিন্ন ভাস্কর্য শিল্পের জন্য তিনি বিখ্যাত। বিভিন্ন সময় আমাদের দেশের বাইরের আর্ট গ্যালারিতে তার এক্সিবিশন হয়ে থাকে। চড়া মূল্যে তার তৈরি ভাস্কর্য শিল্প বিক্রিও হয়। তো তার জীবনে ঘটেছিল বেশ কিছু ঘটনা। 11ই ডিসেম্বর 2015 হেমা নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন নিজের উকিলের সাথে। এবার বলি উকিলের ব্যাপারে। উকিলের নাম হরিশ ভাম্বানি। তিনি মুম্বাই হাইকোর্টের একজন উকিল ছিলেন। হাইকোর্ট আর সেশন কোর্টে দুটোতেই তিনি কাজ করতেন। তার স্ত্রীর নাম পুনম, তার 2 মেয়ে, একজন অনিতা, একজন সোনিয়া। বড় মেয়ে বিবাহিতা, ছোট মেয়ে বাড়িতেই ছিল, সে পড়াশোনা করছিল। সেই ভদ্রলোকের সাথে দেখা করতে বেরিয়েছিলেন হেমা উপাধ্যায় নিজের ডিভোর্স কেসের ব্যাপারে। লম্বা সময় ধরে ওই ভদ্রলোক হরিশ কেস লড়ছিলেন হেমার। অ্যালিমানির ব্যাপারে একটা কেস চলছিল। ডিভোর্সটা কিন্তু 2014-তে হয়ে গেছিল। তবে তার হাজবেন্ড তাকে ঠিক কতটা অ্যালিমানি দেবে সেটা তখনও ডিসাইড হয়নি। সেই কেসটা তখনও চলছিল কোর্টে। হরিশ ভাম্বানি নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাড়িতে বলেছিলেন যে তিনি নিজের ক্লায়েন্ট হেমার সাথে দেখা করতে যাচ্ছেন। হেমা নিজের বাড়ির রান্নার কুক ললিতকে কল করে বলে দিয়েছিল যে রাত্রের খাবার তৈরি করতে হবে না, তিনি বাইরেই খেয়ে আসবেন। তার সঙ্গে তার উকিল রয়েছে, তারা দুজনেই খেয়ে ফিরবেন। হরিশ নিজের বাড়িতে বলেছিল যে তার ফিরতে রাত হবে, কিন্তু তারা আর কোনোদিন ফিরেই আসেনি। দুজনেই ফিরে আসেনি। 42 বছর বয়সী ক্লায়েন্ট আর 65 বছর বয়সী উকিল হরিশ, দুজনে ফিরে আসেনি। নেক্সট ডে সকালবেলায় হরিশের মেয়ে, যে আনম্যারিড, যে বাড়িতে ছিল, অনিতা, সে অন্যদিকে হেমা উপাধ্যায়ের যে কুক, যাকে তিনি কল করে বলেছিলেন যে আজকে রাত্রেবেলা বাড়ি আসছে না, তারা দুজনেই নিজেদের নিজেদের এরিয়াতে হেমার আর হরিশের হারিয়ে যাওয়ার পুলিশ কমপ্লেন করেছিল। সঙ্গে তারা ফটোও দিয়ে এসেছিল। হরিশের মেয়ে পুলিশ স্টেশনে জানিয়েছিল যে তার বাবা শেষবার যখন বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন তিনি বলেছিলেন যে তিনি হেমার সাথে দেখা করতে যাচ্ছেন। তার বাবার ফোনে একটা ওটিপি আসার কথা ছিল। বাবাকে যখন সে ওটিপি চেয়েছিল, হেমা বাবার ফোন রিসিভ করে ওটিপিটা বলে দিয়েছিল। তার মানে প্রমাণ হয়ে যাচ্ছে যে বাবা হেমার সাথেই ছিল। অন্যদিকে ললিত, যে রান্নার কুক ছিল হেমার বাড়িতে, সেও পুলিশ টিমকে জানিয়েছিল যে হেমা তাকে বলেছিল যে সে নিজের উকিল হরিশ ভিম্বানির সাথেই রয়েছে। দুজনেই যে সাথে ছিল সেই ব্যাপারটা প্রমাণ হয়েছিল। এবার প্রথমে রাত হয়, গভীর রাত হয়, তারা দুজনে বাড়ি ফিরে যায়নি। দুজন হারিয়ে যাওয়া মানুষই যেহেতু গণ্যমান্য মানুষের মধ্যেই পড়েন, তো ব্যাপারটা ছিল হাই প্রোফাইল। পুলিশ কিন্তু সৎভাবে কাজ করেছিল, তাদেরকে খোঁজার চেষ্টা করছিল। নেক্সট ডে দুপুর বেলায় 1টা 40-এ হেমার হাজবেন্ড চিন্তন উপাধ্যায়, যে কিন্তু দিল্লিতে থাকতো, সে কল করেছিল হরিশ ভিম্বানির মেয়েকে অনিতাকে, জিজ্ঞেস করেছিল কি খবর, কোনো খবর পাওয়া গেল কিনা। এবার এই চিন্তন উপাধ্যায়ের ব্যাপারে বলবো কিছু কথা। চিন্তন উপাধ্যায় রাজস্থানের মানুষ, রাজস্থানেই তার জন্ম, তারপরে বেড়ে ওঠা। তিনি ফাইন আর্টস নিয়ে গ্র্যাজুয়েশন করেছিলেন, তারপরে
পোস্ট গ্রাজুয়েশন করেছিলেন। সেম কলেজে হেমা আর সে নিজেদের পড়াশোনা করেছিল। পড়াশোনার সময় থেকেই তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক। তারপর তারা পরস্পরকে বিয়ে করতে চেয়েছিল। বাড়ির লোকজনের প্রবেশ হয়েছিল তাদের এই সম্পর্কের মধ্যে। তারপর ব্যাপারটাকে অ্যারেঞ্জ করা হয়। লাভটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে তারা দুজন একসাথে থাকছিল। কর্মসূত্রে বেশিরভাগ সময় চিন্তনকে দিল্লিতে থাকতে হতো, আর হেমা থাকতো মুম্বাইতে। মুম্বাইতেই তার কর্মক্ষেত্র। তারা দুজনেই মুম্বাইতেই একটা কলেজে পড়াশোনা করেছিল। হেমা আর চিন্তন দুজনে মিলে একটা ফ্ল্যাট কিনেছিল, 1,20,00,000 টাকার একটা ফ্ল্যাট। সেই ফ্ল্যাটটাতে 20 লক্ষ টাকা হেমা দিয়েছিল, আর হাজবেন্ড দিয়েছিল 1 কোটি টাকা। 98 সালে 31 অক্টোবর দুজনের বিয়ে হয়েছিল। তারপরে কিছু বছর খুব ভালোভাবেই তাদের কেটেছিল। আলাদা থাকতো মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে ছুটি ছাটাতে তারা একসাথে থাকতো, একসাথে বেড়াতে যেত, বিভিন্ন রকম স্ট্যাচু, বিভিন্ন রকম স্কাল্পচার তৈরি করতো। 2007 সাল থেকে তাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। এই ব্যাপারটা হেমার ছোট ভাই পুলিশকে জানিয়েছিল। 2009 সালের অক্টোবর মাসে, যেদিন তাদের বিবাহ বার্ষিকী ছিল, সেদিন প্রথমবার ডিভোর্স চাইছিল তার হাজবেন্ড। সে ব্যাপারটা সে নিজের স্ত্রীকে জানিয়েছিল। ডিভোর্সের কাগজগুলো স্ত্রীকে দিয়েছিল বিবাহ বার্ষিকীর দিনে। স্ত্রী কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছিল। স্ত্রী বলেছিল সে ডিভোর্স দিতে পারবে না। হেমা আর তার উকিলের নিখোঁজ হয়ে যাওয়ার পর 12ই ডিসেম্বর 2015 সন্ধেবেলায় 6টার সময় বাবলু নামের একজন ভদ্রলোক, যে ময়লা ইত্যাদি তোলার কাজ করত, মুম্বাইয়ের একটা নোংরা বড় নালাতে দুটো কার্ডবোর্ডের বাক্স দেখতে পায়। একটা পচা গলা নোংরা নালাতে পরিষ্কার দুটো বাক্স দেখে সে একটু অবাক হয়েছিল। একটা বাক্স একটু খুলে দেখেছিল, তখন একটা মহিলার পা সে দেখতে পেয়েছিল। সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। পুলিশ আসে, দুটো বাক্স উদ্ধার হয়, বডি বের হয়। বডি নষ্ট হয়নি, একদম ঠিকঠাক ছিল। দেখেই বোঝা যায়, শনাক্ত করা হয় যে হেমা আর তার উকিলের বডি। দুজনে শুধুই আন্ডার গার্মেন্টসে ছিল, আর কোনো জামা কাপড় ছিল না। হেমার নাক দিয়ে কান দিয়ে একটু রক্ত আসছিল, আর তার উকিলের মুখে, চোখে, নাকে সব জায়গায় কালো রঙের টেপ লাগানো ছিল। হাত দুটোকেও পেছন দিকে টেপ দিয়ে জড়িয়ে বেঁধে দেওয়া হয়েছিল। এবার মিসিং কমপ্লেনটা ঘুরে গিয়ে হয়ে গেছিল একটা মার্ডার কেস। পুলিশ এবার তদন্ত শুরু করেছিল। হাই প্রোফাইল একটা মার্ডার কেস। কে কিভাবে এই ঘটনা কেন ঘটিয়েছে সে ব্যাপারটা পুলিশ বোঝার চেষ্টা করছিল। এবার ওই এরিয়ার সিসিটিভি ফুটেজ গুলো চেক করা হচ্ছিল, যেখানে সেই মহিলার ডেড বডিটা পাওয়া গেছিল। সেই এলাকাতে ভোরবেলায় 3টের সময় একটা অটোর থেকে বড় সাইজের একটা গাড়ি, যাকে টেম্পু বলা হয়, সেটা দেখা গেছিল, আর 3জন মানুষকে দেখতে পাওয়া গেছিল। তখন পুলিশের সন্দেহ হয়েছিল, এত রাত্রেবেলায় ওই নালার কাছে 3জন মানুষকে দেখা যাচ্ছে, এরাই তাহলে এই ঘটনার সাথে যুক্ত হবে। এই ব্যাপারটা পুলিশের মনে হয়েছিল। সিসিটিভি ফুটেজ গুলো যখন ভালো করে জুম করে দেখা হয়, বিদ্যাধর রাজবার নামের একজন ছেলেকে দেখা যায়। এবার বলি, এই বিদ্যাধরটা কে? বিদ্যাধর হচ্ছে একজন ছেলে, যে একটা ব্যবসা করে। ব্যবসাটা হচ্ছে বিভিন্ন আর্টের জন্য যে পেপার দরকার হয়, বা স্কাল্পচার বা ভাস্কর্য শিল্পর জন্য যে কালার গুলো দরকার হয়, সেগুলোর ব্যবসা করতে। সেগুলোর ব্যবসা তাকে করতে শিখিয়েছিল, বা এই ব্যবসা তার করা উচিত, এগুলো তাকে বলেছিল চিন্তন উপাধ্যায়। চিন্তন উপাধ্যায় ছিল হেমা উপাধ্যায়ের হাজবেন্ড। চিন্তন উপাধ্যায়ের বাবার বন্ধুর ছেলে ছিল এই বিদ্যাধর। বন্ধু ঠিক বলবো না, বাবার কাছে কাজ করতো একজন কর্মচারী। সেই কর্মচারীর ছেলে ছিল বিদ্যাধর। পুলিশ যখন খুঁজছিল যে সেই দিন রাত্রেবেলায় বিদ্যাধরের সাথে আর কাকে কাকে দেখা যাচ্ছিল, যে দুটো ফেস পুলিশ আইডেন্টিফাই করেছিল, তাদেরকে পুলিশ খুঁজছিল। তাদের ফটোগুলো সিসিটিভি ফুটেজ থেকে বের করা হয়েছিল। যদিও ফটোগুলো আবছা ছিল, কিন্তু ফটোগুলো দেখলে বোঝা যাচ্ছিল। শিবকুমার নামে একজন আত্মীয়,
ট্রেন থেকে তাকে অ্যারেস্ট করা হয়। এ ছিল বিদ্যাধরের ইউপির গ্রামের একজন আত্মীয়। বিদ্যাধর তাকে ডেকেছিল মুম্বাইয়ের স্টেশনের কাছে একটা হোটেলে, তাদের থাকার ব্যবস্থা হয়েছিল। সে আর তার সঙ্গে আরো ইউপি থেকেই এসেছিল দুজন মানুষ। সবাই মিলে একটা হোটেলে ছিল। পরবর্তীকালে মুম্বাইয়ের একটা রাস্তায় সবাই মিলে মিটিং করেছিল এই ব্যাপারে, যে কি কি ঘটনা কিভাবে ঘটানো হবে। সেই মিটিং এ যে চিন্তন উপাধ্যায়, হেমা উপাধ্যায়ের হাজবেন্ডও উপস্থিত ছিল, সেটাও বোঝা যায়। ঠিক একই সময়ে একই জায়গাতে তাদের ফোনের লোকেশনগুলো দেখা গেছিল। সবার ফোন একসাথে অফ হয়ে গেছিল, আবার কিছু পরে সবার ফোন অন হয়ে গেছিল। এই ব্যাপারগুলো পুলিশ তদন্ত করতে গিয়ে দেখতে পায়, তখন বুঝতে পারে যে হেমা উপাধ্যায়ের সাথে যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনার সাথে তার হাজবেন্ড চিন্তন উপাধ্যায় জড়িয়ে রয়েছে। চিন্তন উপাধ্যায় পুরো ঘটনাটা ঘটিয়েছে। শিবকুমারকে যখন ধরা হয়, শিবকুমারের পকেটে ক্লোরোফর্মে ডোবানো একটা ছোট কাপড় পাওয়া গেছে। তাকে যখন জিজ্ঞেস করা হয়, সে বলেছিল যে হ্যাঁ, কাপড়টা হেমা উপাধ্যায়ের মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তারপরে হেমা উপাধ্যায় মারা গেছিল। শিবকুমার ধরা পড়ার পরে বিজয় নামের আরো একজন ইউপির সেই গ্রামেরই মানুষ, সেও ধরা পড়ে। সে পুলিশকে জানিয়েছিল যে তার সাথে বিদ্যাধরও ছিল, কিন্তু হঠাৎ করে সে মধ্যপ্রদেশের ইটারসি স্টেশনে নেমে গেছিল। সে বলেছিল আবার তোমাদেরকে আমি পরে জয়েন করছি, কিন্তু সে আর জয়েন করেনি। সে হয়তো ওদের সাথে থাকতে চাইছিল না, আর সে মনে ভেবেছিল যদি ধরা পড়ে কেউ তো ওরাই ধরা পড়ুক। সে নিজেকে বাঁচাবার জন্য ট্রেন থেকে নেমে গেছিল। বেশ কিছু পরে সে নিজের এক আত্মীয়কে কল করেছিল নিজের স্ত্রীকে বলার জন্য যে তার স্ত্রী যেন বাপের বাড়ি চলে যায়। সে মাকেও একবার কল করেছিল, মাকে কল করে সে বলেছিল সে এগুলো করতে চায়নি। শুধু চিন্তন উপাধ্যায়, তার মালিক, যে তাকে এতখানি হেল্প করেছে, সারা জীবন ধরে হেল্প করেছে, সে বলেছে বলে তাকে এই ঘটনা ঘটাতে হয়েছিল। তবে উকিলটাকে তার মারার ইচ্ছা ছিল না, যেহেতু উকিল সঙ্গে ছিল সেই জন্য বাধ্য হয়ে উকিলকেও মেরে ফেলতে হয়েছিল। এবার কিন্তু পুলিশের মনে হচ্ছিল এই যে ঘটনা ঘটেছে হেমা উপাধ্যায়ের সাথে, সেটা তার হাজবেন্ড চিন্তন উপাধ্যায় ঘটিয়েছে, কিন্তু চিন্তন উপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি। 2009 সালে সে নিজের স্ত্রীর কাছে ডিভোর্স চেয়েছিল, মিউচুয়াল একটা ডিভোর্স চাইছিল, কিন্তু তার স্ত্রী যখন রাজি হয়নি, 2010 সালে উৎপীড়নের একটা কেস করেছিল সে নিজের স্ত্রীর ওপর। তাতে সে লিখেছিল যে তার স্ত্রী ছোট জামা কাপড় পরে, যেগুলো তার পছন্দ না। তার স্ত্রী তার ফ্ল্যাটে, যৌথ ফ্ল্যাটে ননভেজ রান্না করে। সে একজন ভেজিটেরিয়ান, তার ব্যাপারগুলো ভালো লাগে না। তার স্ত্রী তাকে ঘর ভর্তি লোকজনের সামনে, এমনকি সার্ভেন্টদের সামনে গালাগালি করে, তার সম্মান হানি করতে পরোয়া করে না। বাচ্চা জন্ম দিতে সে চায় না, বাচ্চার মা হওয়ার তার ইচ্ছা নেই। এই সমস্ত ব্যাপারগুলো কোর্টে জানিয়ে সে আবেদন করেছিল যাতে তাকে ডিভোর্স দেওয়া হয়। এই সঙ্গে আরো একটা কথা বলে রাখি, হাজবেন্ড আর ওয়াইফ দুজনের মধ্যে এতটাই মনোমালিন্য ছিল যে তারা একসাথে একই রুমে থাকতোও না। তাদের যে ফ্ল্যাট ছিল, ফ্ল্যাটটা যেহেতু জয়েন্ট প্রপার্টি, স্ত্রী কম টাকা দিয়েছিল, হাজবেন্ড বেশি টাকা দিয়েছিল, কিন্তু দুজনের নামে ছিল ওই প্রপার্টি। সেই জন্য তারা নিজেদের সেই ফ্ল্যাটের দুটো আলাদা আলাদা বেডরুমে থাকতো। বড় বেডরুমটা স্ত্রী নিয়েছিল, ছোট বেডরুম বা গেস্ট রুম সেটা নিয়েছিল হাজবেন্ড। হাজবেন্ডের যে বেডরুমের দেওয়াল, তাতে হাজবেন্ড দুখানা কুকুর আর নিজের স্ত্রীর একটা অশ্লীল ছবি এঁকেছিলেন। এবার বলি দুখানা কুকুর, সে কিন্তু হেমার পোষা দুটো ডগ। তো সেই ফটোটা অশ্লীল ছিল। তিনি নিজের বেডরুমের দরজাটা বন্ধই রাখতেন, মাঝে মধ্যে খুলে রেখেও যেতেন। একজন কাজের লোক রুম পরিষ্কার করতে এসে বেডরুমে সেই ফটো দেখেছিল, দেখে নিজের মালকিন হেমাকে ডেকে দেখিয়েছিল ব্যাপারটা।
তারপরে হেমা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল যে তাকে নিয়ে এই ধরনের কোনো ফটোগ্রাফি করা যাবে না। হাইকোর্ট থেকে হাজবেন্ড চিন্তন উপাধ্যায়কে অর্ডার দেওয়া হয়েছিল যে ওই দেওয়ালের আঁকা অশ্লীল আঁকাটা মুছে ফেলতে হবে, কালার করে ফেলতে হবে। কিন্তু চিন্তন উপাধ্যায় বলেছিলেন যে না, তিনি আর্টিস্ট, তিনি কি আঁকবেন সেটার স্বাধীনতা তার কাছে রয়েছে। হাইকোর্ট থেকে ভদ্রলোককে বলা হয়েছিল যে আপনি একজন আর্টিস্ট, আপনার অবশ্যই স্বাধীনতা রয়েছে যে আপনি নিজের বেডরুমে যা কিছু আঁকতে পারেন, কিন্তু আপনার বেডরুমে যখন অন্যান্য আলাদা আলাদা লোকজনের আসা যাওয়া রয়েছে, তাদের চোখে পড়তে পারে ব্যাপারগুলো, তাহলে কিন্তু কখনোই আপনি একটা অশ্লীল ছবি নিজের স্ত্রীর সাথে দুটো কুকুরকে এঁকে রাখতে পারেন না। আপনাকে সেই দেওয়ালের আঁকা মুছে ফেলতে হবে, রং করে ফেলতে হবে। কিন্তু কোর্টের এই জাজমেন্ট পছন্দ হয়নি। এবার তিনি এই কেসটা নিয়ে চলে গেছিলেন সুপ্রিম কোর্টে। তাহলে আন্দাজ করতেই পারছেন যে তাদের দুজনের ইগোর লড়াইটা কোন স্তরে গিয়ে পৌঁছেছিল। হেমার মারা যাওয়ার সময়ও কিন্তু সুপ্রিম কোর্টে ওই কেসটা ছিল, তবে হেমা যখন মারা যায় সুপ্রিম কোর্টে হেমাই যখন নেই তখন ওই কেসটা ডিসমিস করে দেওয়া হয়েছিল। এই ঘটনার সাথে জড়িত একজন নাবালক ছেলে, তাকেও ধরা হয়। সেও সমস্ত ব্যাপারটা পুলিশের সামনে জানিয়েছিল। সেই নাবালক ছেলেকে কিছু বছরের জন্য সংশোধনাগারে পাঠানো হয়েছিল। সে কিন্তু একটা মার্ডারের সাথে যুক্ত ছিল, তাও তাকে ছাড় দেওয়া হয়। এটাই হচ্ছে আমাদের দেশের আইন। নাবালক যদি বড় বড় দুষ্কর্ম করে তাও কিন্তু সে নাবালক, শাস্তি পাওয়ার সময় সে নাবালক। 4 বছর হেমা আর হেমার হাজবেন্ডের মধ্যে ডিভোর্সের কেস চলে। 2014 সালে ফাইনাল হয়ে যায় ডিভোর্স। তবে তারপরেও ঝামেলার বিষয়বস্তু ছিল ওই ফ্ল্যাটটা, যেটা ছিল দুজনের। হাজবেন্ডের কাছে কিন্তু প্রচুর টাকা, কিন্তু সে তাও ওই যৌথ সম্পত্তিটা স্ত্রীকে ছেড়ে দিতে চাইছিল না। সে যখনই কেসের জন্য কোনো কাজে মুম্বাইতে আসতো, সেই ফ্ল্যাটেই থাকতো, সারাদিন ফ্ল্যাটে থাকতো, রাত্রেবেলায় সে বেরিয়ে পড়তো, গভীর রাত্রে সে ফিরে আসতো, তবে নেশা করে ফিরে আসতো। তার কাছে চাবি থাকা সত্ত্বেও সে নিজের চাবি দিয়ে দরজা খুলতো না, সে বেল বাজাতো। স্ত্রীকে বা অন্য কোনো কাজের লোককে গিয়ে দরজা খুলতে হতো। স্ত্রী যাতে বিরক্ত হয়, যাতে গভীর ঘুম থেকে তাকে উঠতে হয়, বেলের আওয়াজে যাতে তার ঘুম ভাঙে, এই জন্য হাজবেন্ড পরিকল্পনা করে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছিল। কোর্ট রায় দিয়েছিল যে 16 লাখ টাকা চিন্তন নিজের ওয়াইফকে দেবে, কারণ ওয়াইফ ফ্ল্যাটের বিভিন্ন রকম সাজসজ্জার কাজ করাবার জন্য 16 লাখ টাকা খরচ করেছে। এটাও কিন্তু চিন্তন নিজের স্ত্রীকে দিয়েছিল। চিন্তনের স্ত্রী প্রত্যেক মাসে 2 লাখ টাকা করে অ্যালিমানি চাইছিল, যেটা দিতে চিন্তনের একদম ইচ্ছা ছিল না। কোর্ট কিন্তু বলেছিল 15,000 টাকা করে স্ত্রীকে প্রতি মাসে দিতে হবে। কিন্তু স্ত্রীর এই ব্যাপারটা পছন্দ হয়নি, কারণ হাজবেন্ডের প্রচুর ইনকাম। প্রত্যেক মাসের খরচটা 15,000 থেকে বাড়িয়ে যাতে 2 লাখ করা যায়, সেই জন্যই চলছিল আবারও কেস। প্রমোদ গুপ্তা নামের কেউ একজন কল করতো মাঝে মধ্যে স্ত্রীকে। হেমাকে কল করে সে বলেছিল যে আমি প্রমোদ গুপ্তা, আমি আপনার হাজবেন্ডের কুক, দিল্লিতে থাকি, আমি তার জন্য রান্না করি, আমি আপনাকে আপনার হাজবেন্ডের কিছু অন্যান্য মহিলাদের সাথে অশ্লীল ভিডিও দিতে পারি, সেগুলোর জন্য আপনাকে 2 লাখ টাকা দিতে হবে। যদি আপনি সেই ভিডিওগুলো চান, সেই ভিডিওগুলো আপনি আসুন, দেখুন, সত্যতা প্রমাণ করে নিয়ে যান, 2 লাখ টাকা দিয়ে যান। আমার মনে হয় আপনি অ্যালিমানি বাড়াতে চাইছেন, আপনি প্রত্যেক মাসে 2 লাখ টাকা করে চাইছেন। ওই কেসটার জন্য যদি অন্য মহিলাদের সাথে আপনার হাজবেন্ডের যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এই ধরনের ভিডিও আপনি কোর্টে দেখাতে পারেন, তাহলে নিশ্চয় আপনার কেসটা একটু সহজ হবে। বারবার ওই প্রমোদ গুপ্তা কল করছিল, কিন্তু হেমা ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছিলেন না। এবার হেমা নিজের উকিলকে ব্যাপারটা বলেছিলেন। উকিল শুনেছিল, উকিল বলেছিল যে হ্যাঁ, এইরকম সত্যি সত্যি যদি কোনো ভিডিও থেকে থাকে তাহলে কিন্তু উপকার হবে।
মাঝে মধ্যে কিন্তু চিন্তন উপাধ্যায়কে টাকা দিতে হতো নিজের স্ত্রীকে। চিন্তন উপাধ্যায় 2 লাখ টাকা নিজের স্ত্রীকে দেওয়ার জন্য উকিল হরিশ ভিম্বানিকে দিয়েছিলেন। এইভাবেই কিন্তু টাকার আদান প্রদানটা হতো উকিল মারফত। মিডিয়েটর হিসাবে উকিল মাঝখানে থাকতেন, টাকা তিনি হেমাকে দিয়ে দিতেন। হেমাকে দেওয়ার জন্য 2 লাখ টাকা দেওয়া হয়। হেমা এই পর্যন্ত প্রমোদ গুপ্তার সাথে দেখা করা বা সেই ভিডিওগুলো নেওয়া অ্যাভয়েড করছিলেন, কারণ তিনি মনে করছিলেন কে 2 লাখ টাকা দিয়ে আবার ওই ভিডিওটা নেবে। তবে হাজবেন্ডের কাছে 2 লাখ টাকা পাওয়া মাত্রই তার মনে হয় যে না, ভিডিওটা তার নিতে যাওয়া উচিত। তিনি উকিলকে জানান, উকিল আর তিনি একসাথে। হেমা উকিলকে রিকোয়েস্ট করেছিলেন, আপনি আমার সাথে চলুন, আপনি ভিডিওটা দেখে নেবেন, যদি ঠিকঠাক মনে হয় তবেই আমরা 2 লাখ টাকা দিয়ে ভিডিওগুলো কিনব। ভদ্রলোক সেই জন্য নিজের বাড়ি থেকে বেরিয়ে 6টা 15 সময় পৌঁছেছিলেন হেমার যে অফিস কাম স্টুডিও রয়েছে সেখানে। সেখান থেকে তিনি তাকে নিয়েছিলেন। রাত্রেবেলায় 9:30টার সময় মালাড এলাকার একটা গোডাউনে দেখা করার কথা ছিল তাদের। কিন্তু তারা দুজনে যখন সেই এরিয়াতে গিয়ে পৌঁছেছিল, গিয়ে তারা দেখেছিল যে ওখানে শুধু প্রমোদ গুপ্তা নয়, সঙ্গে আরো বেশ কিছু লোকজন রয়েছে। এই সঙ্গে আরো একটা ব্যাপার বলে রাখি, এই যে পুরো ব্যাপারটা ঘটছিল পুরোটাই কিন্তু প্ল্যান মোতাবেক ঘটছিল। চিন্তন বিদ্যাভারকে বলেছিল এই ঘটনা ঘটাতে। বিদ্যাভার নিজের গ্রামের কিছু লোকজনকে ঠিক করেছিল, নিজের আত্মীয় ছিল তারা, সবাইকে মিলে প্ল্যানিং করে প্রমোদ গুপ্তা আসলে কিন্তু কুক ছিলই না চিন্তনের। মিথ্যা করে চিন্তনের কুক সেজে কল করে হেমাকে ওইভাবে নির্জনে ডাকতে চাইছিল। তারা কখনো ভাবেনি যে হেমা নিজের সাথে নিজের উকিলকেও নিয়ে আসবে। তারা শুধু হেমাকে মেরে ফেলবে এমনটা ভেবেছিল। তবে যখন উকিলও চলে আসে তখন তাদেরকে বাধ্য হয়ে উকিলকেও মেরে ফেলতে হয়েছিল, কারণ উকিল সব ব্যাপারটা দেখেছিল। সেই যে গোডাউন বা সেই যে একটা স্টোর রুম টাইপের জায়গা যেখানে তারা দেখা করার জন্য হেমাকে ডেকেছিল, হেমা সেখানে পৌঁছেছিল। ওই যে গোডাউনটা সেটা আসলে বিদ্যাবারের ছিল। বিদ্যাবার ওটা 11 মাসের জন্য লিজ নিয়েছিল, নিজের জিনিসপত্র রাখার জন্য ওই স্টোর রুমটা ব্যবহার করত। ওখানেই হেমাকে ডাকা হয়। হেমা আর হরিশকে ওখানেই মেরে ফেলা হয়। মেরে ফেলার জন্য, অজ্ঞান করার জন্য যেটা ইউজ করা হয়েছিল ক্লোরোফর্ম, সেটাও কিন্তু বিভিন্ন ভাস্কর্য শিল্প পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। সেই ক্লোরোফর্ম কাপড়ে দিয়ে হেমার মুখে গুজে দেওয়া হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই হেমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। তারা দুজনকেই মেরে ফেলেছিল। বিভিন্ন ভাস্কর্য শিল্প দেশ বিদেশে পাঠাবার জন্য যে বাক্সগুলো ইউজ করা হতো, সেই গোডাউনে সেই সময় 3খানা বাক্স ছিল। 2খানা বাক্স ব্যবহার করা হয়েছিল যাদের দুজনকে মেরে ফেলা হয়েছে তাদের বডিগুলোকে নোংরা নালায় ফেলে দেওয়ার জন্য। একজন গাড়িওয়ালা, একজন টেম্পু ড্রাইভার, তাকে ডাকা হয়। টেম্পু ড্রাইভার পরবর্তীকালে বলেছিল যে সে জানতো না যে ওই বাক্সর মধ্যে কি আছে। তবে পুলিশের মনে হয় এই ব্যাপারগুলো তারা মিথ্যা কথা বলছিল। সবাই সবটা জানতো, সবাই জেনে বুঝে প্ল্যানিং করেছিল। পরবর্তীকালে চিন্তনের হঠাৎ করে মুম্বাই আসার, আবার মুম্বাই থেকে ফিরে চলে যাওয়ার প্রমাণ পাওয়া গেছিল। বিভিন্ন ক্যাব ড্রাইভাররা চিন্তনের ফটো দেখে শনাক্ত করেছিল, পুলিশকে বলেছিল যে হ্যাঁ, এই ভদ্রলোককে তারা মুম্বাই এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছিল। আবার 4 ঘন্টা পরে মুম্বাই এয়ারপোর্টে অন্য আরো একজন ক্যাব ড্রাইভার পৌঁছে দিয়েছিল। সবার সাথে কথা হয়, পুরো শহরের সিসিটিভি ফুটেজগুলো চেক করা হয়। একটা সময় বোঝা যায় যে পুরোপুরি ব্যাপারটা পরিকল্পিত। আর এই ঘটনার মাস্টার মাইন্ড হচ্ছে চিন্তন উপাধ্যায়, হেমা উপাধ্যায়ের হাজবেন্ড। হেমা উপাধ্যায়কে একদম পছন্দ করছিল না, বিশেষ করে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও তাকে যে টাকা দিতে হচ্ছিল, বারবার টাকা দিতে হচ্ছিল, লাখ লাখ টাকা দিতে হচ্ছিল, যেই ব্যাপারটা তার একদম ভালো লাগছিল না। তারপরে সে এটাও বুঝতে পারছিল হয়তো তার যে ফ্ল্যাটটা সেটাও কোনোভাবে তার স্ত্রী নিয়ে নেবে। ধীরে ধীরে তাদের ইগোর লড়াইটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে হাজবেন্ড প্ল্যানিং করেছিল স্ত্রীকে মেরে ফেলতে হবে। সেটাই সে করেও ছিল। 1 ফেব্রুয়ারি 2016-তে অ্যারেস্ট করা হয়েছিল হাজবেন্ড
ভাস্কর্য শিল্পী, একজন ফেমাস আর্টিস্ট হেমা উপাধ্যায়ের থেকেও বেশি ছিল তার নাম। দেশ বিদেশে তার আর্ট গ্যালারি ছিল, দেশ বিদেশে তিনি কাজ করতেন। 17 জুন 2016-তে তার জামিন হয়েছিল। আবারও তাকে একবার অ্যারেস্ট করা হয়, তবে সুপ্রিম কোর্ট থেকে 2024 সালে তিনি আবার ছাড়া পেয়েছিলেন। এই পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম প্রমাণ ছিল না, সবাই মৌখিক প্রমাণ দিয়েছিল, তবে সত্যি সত্যি যে তিনি জড়িত সেই ব্যাপারটা কেউ প্রমাণ করতে পারেনি। আর তার যে সঙ্গী বিদ্যাধর, তাকে আজ পর্যন্ত একদিনের জন্য কখনো অ্যারেস্ট করা যায়নি। তার স্ত্রী এখনো একা, স্ত্রী আর তার মায়ের ওপর পুলিশ এখনো নজর রাখে, কিন্তু সে কখনোই স্ত্রী বা মা কারোর সাথে কোনো রকম যোগাযোগই করেনি। আরো যে বাকি দুজন, শিবকুমার আর প্রদীপ, তারা কিন্তু অ্যারেস্ট হয়ে আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে এখনো জেলে রয়েছে। বিজয় নামের ওই গাড়ির ড্রাইভার, তাকে অল্প শাস্তি দেওয়া হয়েছিল, তার শাস্তির সময় শেষ হয়ে গেছে। এই ঘটনাটাতে রয়েছে আরো একটা ব্যাপার যেটা এই পর্যন্ত বলা হয়নি। চিন্তন কি এমন হেল্প করেছিল বিদ্যাধর রাজবারকে যে বিদ্যাধর তার কথাতে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছিল। বিদ্যাধরের বাবা চিন্তনের বাবার কাছে কাজ করতেন। যখন বিদ্যাধর বড় হয়েছিল, কিছু একটা ব্যবসা করবে এমন ভেবেছিল, তখন চিন্তন তাকে হেল্প করেছিল 10 লাখ টাকা দিয়ে। শুধু তাই নয়, যখন বিদ্যাধরের বাবা ভীষণ অসুস্থ, হসপিটালে ছিলেন, সেই সময় হসপিটালের বিল হিসাবে 7 লাখ টাকা দিয়েছিলেন সেই হসপিটালে। তারপর থেকেই বিদ্যাধরের পুরো ফ্যামিলি চিন্তনের প্রতি কৃতজ্ঞ হয়ে যায়। সেই জন্য চিন্তন যেটাই বলতো সেটাই তারা করতে চাইতো, করতে পছন্দ করত। অন্যদিকে চিন্তনের স্ত্রী হেমা যখন জানতে পেরেছিল যে তার হাজবেন্ড কয়েক লাখ টাকা দিয়ে রেখেছে বিদ্যাধরকে, তারপর থেকে বিদ্যাধরের কাছে যখন কোনো জিনিস সে কিনছিল, আঁকার কোনো পেপার বা ভাস্কর্য শিল্পের জন্য বিভিন্ন যে জিনিসপত্র, সেগুলো যখন কিনছিল, বেশিরভাগ সময় সে টাকা দিচ্ছিল না। এমনকি সে টাকা না দিতে দিতে 2 লাখ টাকার থেকেও বেশি বিল করে ফেলেছিল, যেটা বাকি ছিল। সেই ব্যাপারটাতেও কিন্তু বিদ্যাধরের একটু রাগ ছিল ওই হেমা নামের মহিলার উপর। সব মিলিয়ে মিশিয়ে বিদ্যাধর এই ঘটনাটা ঘটিয়ে ফেলেছিল নিজের গ্রাম থেকে কিছু আত্মীয় স্বজন লোকজনেদের ডেকে। ঘটনার পর একটা কথাই বলবো, যারা চালাক, যারা ধনী, তারা কিন্তু শাস্তি পায় না, শাস্তি পায় বোকা গরিব মানুষরা। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।